আসসালামু আলাইকুম। আমি শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট, মাহির তাজওয়ার ইদ্রাক। আজকে আমরা স্মল কজেস কোড, একটি হচ্ছে 1887 এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, দেওয়ানি কার্যবিধি, বাংলাদেশের প্রচলিত যে আইন দুটি আছে এই দুটি আইন নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব এবং সেকশন কয়েকটি স্মল কজেস কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ সেকশন আমরা তুলে ধরব, বিশ্লেষণ করব। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। স্মল কজেস কোর্টের প্রথম যে গুরুত্বপূর্ণ সেকশন, সেই সেকশনটি হচ্ছে সেকশন 3। এইখানে বলা হয়েছে যে স্মল কজেস কোর্ট কোন কোন বিষয়কে প্রভাবিত করবে না। সাধারণত তিনটি বিষয়কে প্রভাবিত করবে না। এই তিনটি বিষয় কি কি? তিনটি বিষয় হচ্ছে, এই স্মল কজেস কোর্ট আইনটি প্রণয়ন করার পূর্বে যদি কোনো মামলার ডিক্রি বা কোনো রায় থাকে তাহলে সেই ডিক্রিকে কিন্তু এই স্মল কজেস কোর্ট অ্যাক্ট কোনো প্রভাবিত করতে পারবে না। দ্বিতীয়তে বলা হয়েছে, যদি কোনো আইনের ফলে কোনো ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশনে কোনো সিভিল মামলার ক্লেম বা ডেবস মানে হচ্ছে ঋণ মানে টাকা উদ্ধারের জন্য চাওয়া হয়, তাহলে ওই জিনিসটাকে কিন্তু স্মল কজেস কোর্ট প্রভাবিত করবে না। তৃতীয়তে বলা হয়েছে, এনি লোকাল ল অথবা যে কোনো স্পেশাল আইনকে কিন্তু স্মল কজেস কোর্ট প্রভাবিত করতে পারবে না। তারপর চলুন দেখি সেকশন 5। সেকশন 5-এ বলা হয়েছে এস্টাবলিশমেন্ট অফ স্মল কজেস কোর্ট। স্মল কজেস যে একটা কোর্ট আছে, এই কোর্টটা কোন কোন জায়গায় প্রতিষ্ঠা করবে এবং কে প্রতিষ্ঠা করতে পারবে। এক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে, যদি স্মল কজেস কোর্ট প্রতিষ্ঠা করতে চায় তাহলে কিন্তু লিখিত আদেশ দ্বারা প্রতিষ্ঠা করতে হবে, বাই রিটেন অর্ডার। লিখিত আদেশ দ্বারা কিন্তু স্মল কজেস কোর্ট প্রতিষ্ঠা করতে পারবে এবং এটি সরকারের এখতিয়ার অধীন যে কোনো প্রশাসনিক অঞ্চলের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। এবং স্মল কজেস কোর্টের যে একটা লোকাল লিমিট বা এলাকার এখতিয়ার থাকবে, এটা কিন্তু সরকার ডিফাইন করবে। চলে গেল সেকশন 5। এখন আমরা পড়ব সেকশন 6। সেকশন 6-এ বলছে আমাদের কোর্ট প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন কোর্ট প্রতিষ্ঠা হয়ে যাবার পরে কিন্তু আমাদের এখন বিচারক নিয়োগ দিতে হবে। এই বিচারক নিয়োগটা কি হবে, কিভাবে হবে? এই বিচারক নিয়োগ দিতে গেলে অবশ্যই একটা রিটেন অর্ডারে কিন্তু এই বিচারক নিয়োগ দিতে হবে এবং সরকার চাইলে স্মল কজেস কোর্টের যে জাজ, ওই জাজকে এক বা একাধিক কোর্টের জজ হিসেবে কিন্তু নিয়োগ করতে পারে যদি সরকার চায়। তাহলে সেকশন 6 আমাদের বিচারক নিয়োগ। সেকশন 15-তে বলতেছে কগনিজেন্স অফ সুটস বাই কোর্ট অফ স্মল কজেস, মানে কোন মামলাগুলা স্মল কজেস কোর্ট অ্যাক্ট গ্রহণ করবে আর কোনগুলা করবে না। এক্ষেত্রে যে মামলাগুলো এই আইনের দ্বিতীয় শিডিউলে বলা হয়েছে সেই মামলাগুলো স্মল কজেস কোর্ট অ্যাক্ট গ্রহণ করবে না। আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতেছি তাই এখন দ্বিতীয় শিডিউলটি আমি ব্যাখ্যা করতেছি না। দ্বিতীয়তে বলা হয়েছে, অপরদিকে সিভিল নেচারের যে মামলাগুলো আছে এবং যে মামলাগুলার টাকার পরিমাণ সুট ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত, সেই মামলাগুলা কিন্তু স্মল কজেস কোর্ট তার এখতিয়ারে নিবে এবং মামলাগুলা কিন্তু শুনবে। অপরদিকে বলা হয়েছে, যদি সরকার কোনো লিখিত আদেশ বা ডিরেক্ট কোনো অর্ডার দেয়, সেই অর্ডারের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত সুট ভ্যালুর কোনো মামলা কিন্তু স্মল কজেস কোর্ট অ্যাক্ট নিতে পারে এবং শুনতে পারে। তাহলে সেকশন 15 চলে যাবার পরে এখন আসতেছে সেকশন 16। সেকশন 16-তে বলেছে এক্সক্লুসিভ জুরিসডিকশন, মানে স্মল কজেস কোর্টের একচেটিয়া এখতিয়ার। এই একচেটিয়া এখতিয়ারটা আসলে কি? যে মামলাটি স্মল কজেস কোর্টের আন্ডারে পড়বে সেই মামলাটি অন্য কোনো লোকাল লিমিটস বা অন্য কোনো কোর্টের দ্বারা কিন্তু বিচার করা যাবে না। মানে ধরেন কুমিল্লা জুরিসডিকশনে যে মামলাটি আছে ওই জুরিসডিকশনে আমার স্মল কজেস কোর্টটাও আছে, এখন টাকা 25,000 টাকার নিচে, ওই ক্ষেত্রে কিন্তু এটা স্মল কজেস কোর্টের আন্ডারে পড়তেছে। ওই ক্ষেত্রে আমার কুমিল্লা ডিস্ট্রিক্ট জাজ বা অন্য কোনো আদালতে এই মামলা পরিচালনার জন্য যেতে হবে না। এখন সেকশন 17-তে কি বলছে? অ্যাপ্লিকেশন অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, মানে
সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউরের প্রযোজ্যতা। এখন বলা হয়েছে যে স্মল কজেস কোর্ট একটা যে আছে এটা বেসিক্যালি কিন্তু সিপিসি 1908 দ্বারা পরিচালিত, মানে 1908 যেইভাবে বর্ণনা করা হয়েছে অনেকটা 1908টাকে কিন্তু সে ফলো করে, সেই নিয়মগুলাই কিন্তু প্রযোজ্য হয়। ওই ক্ষেত্রে আবার বলা হয়েছে প্রক্রিয়াগত দিক থেকে এই আইনটা কিন্তু সিআরপিসি এর প্রচলিত প্রথা, বিজ্ঞপ্তি, সাক্ষ্য ইত্যাদি নিয়মকে কিন্তু অনুসরণ করে। আবার আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে সিউরিটি সম্পর্কিত বিশেষ বাস্তবায়ন সিপিসি এর সেকশন 145কে কিন্তু রেফারেন্স করতেছে। ঠিক আছে, এটা কোন আইনে করতেছে? স্মল কজেস কোর্ট অ্যাক্ট কিন্তু সিউরিটি বিষয়ে যে কথা বলেছে সেইটা কিন্তু সিআরপিসি 1908 যে 145 সেকশন আছে সেই সেকশনটাকে কিন্তু রেফার করতেছে। তাহলে আমাদের